বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ব্যাংক সমন্বয় বিবরণী তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটি রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডে 2018 সালে এসেছিল। এই ধরনের একটি প্রশ্ন আজকে আমরা সমাধানের জন্য নিয়েছি আমি তোমাদের জন্য। আসো তাহলে আমরা শুরু করি। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা একটু পূর্ব আলোচনা করে নিই নিয়মগুলো নিয়ে। আমরা যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো করার জন্য আমরা যে অঙ্কটি নিয়েছি, আমরা এই অঙ্কটি করার জন্য একটি সহজ টেকনিক আমরা অ্যাপ্লাই করব। সেই সহজ টেকনিকটি হচ্ছে কে করেছে, কি করেছে, কি করব। অর্থাৎ আমরা যখন প্রশ্নে আমাদের জেড দেখব, আমরা আজকে আমাদের প্রশ্নের জেডটা দেখিনি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কি, জেডটা কি? নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা সেকেন্ড কলামে লিখব 50,000 টাকা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এক্ষেত্রে আমরা মনে করব আমাদের কাছে আছে নগদান বই। আমরা নগদান বইয়ে অন্যান্য এন্ট্রিগুলো আলোচনা করে আমরা কোনটি যোগে বসবে কোনটি বিয়োগে বসবে তা ঠিক করে আমরা লিপিবদ্ধ করব। শিক্ষার্থীরা, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা। তাহলে কিছু এন্ট্রি যোগে বসবে এবং কিছু এন্ট্রি বিয়োগে বসবে। তাহলে যে এন্ট্রিগুলো যোগে বসবে তা আমরা যোগের মধ্যে লিখব, যেগুলো বিয়োগে বসবে সেগুলো আমরা বিয়োগের মধ্যে লিখব। এখন কোন এন্ট্রিগুলো যোগে বসবে, কোন এন্ট্রিগুলো বিয়োগে বসবে, এটি আমরা কিভাবে বুঝবো? আমরা প্রথমে দেখতে পারতেছি লেখা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ আমরা নগদান বইয়ে আমরা আমাদের এন্ট্রিগুলো লিখব। লেখার উদ্দেশ্য হবে পাস বইয়ের সমান করা। আমরা লিখব নগদান বইয়ে এমন ভাবে লিখব যেন পাস বইয়ের সমান করতে পারি। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা যেহেতু নগদান বই লিখবো, তাহলে আমাদের এখন উদ্দেশ্য হবে পাস বইয়ের সমান করা। তাহলে আমরা 2 নম্বর এন্ট্রিটা পড়ে নিই। 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। 15,000 টাকার ইস্যুকৃত চেক ইস্যু করা, 15,000 টাকার ইস্যুকৃত চেক ইস্যু করা। আমরা জানি ইস্যু করা মানে প্রদান করা। ইস্যু, তাহলে আমরা একটি চেক প্রদান করেছি। তাহলে আমরা আমাদের টেকনিক অনুযায়ী দেখিনি। প্রথমে লিখেছি কে করেছে, ইস্যুকৃত চেক, তার মানে আমরা চেক ইস্যু করেছি, তাহলে আমরা করেছি মানে নগদান বই করেছি। তাহলে প্রথম প্রশ্ন কে করেছে, বুঝলাম নগদান বই করেছে। তাহলে কি করেছে, ইস্যু করা মানে প্রদান করা, তাহলে নগদান বই বিয়োগ করেছে, নগদান বইয়ে বিয়োগ করেছে। তাহলে পাস বই সমান করার জন্য আমাদেরকে এখন যোগ করতে হবে। যদি ইস্যু করা মানে প্রদান করা, তাহলে নগদান বই থেকে বিয়োগ হয়েছে, তাই এখন পাস বই সমান করার জন্য আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 15,000 টাকা ইস্যুকৃত চেক, তাহলে আমরা কি লিখবো যোগের মধ্যে? 1 নম্বর ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত টাকা? 15,000 টাকা। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় এন্ট্রি 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে আমরা দেখি কে করেছে, চেক ব্যাংকে জমা দিয়েছি, তার মানে নগদান বই আমরা জমা দিয়েছি। তাহলে কে করেছে, নগদান বই করেছে। ব্যাংকে জমা দিয়েছি, তার মানে যোগ, কি করেছি, যোগ করেছি, নগদান বইয়ে যোগ করেছি। তাহলে কি করব? আমরা জানি নগদান বইয়ে যোগ করলে এখন উক্ত এন্ট্রি পাস বইয়ের সমান করার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে নিয়মটা কি? নগদান বইয়ে যোগ হলে পাস বইয়ের সমান করার জন্য বিয়োগ করতে হবে। নগদান বইয়ে যদি বিয়োগ হয়
তাহলে পাস বইয়ের সমান করার জন্য যোগ করতে হবে। তাহলে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে নগদান বইয়ে যোগ করেছি, যেহেতু ব্যাংকে জমা দিয়েছি তাহলে নগদান বইয়ে যোগ করেছি, তাহলে পাস বইয়ের সমান করে এখন বিয়োগ করতে হবে। নগদান বইয়ে যোগ করা হলে সমাধানের জন্য বিয়োগ করতে হয়। তাহলে আমরা বিয়োগে লিখবো 1 নম্বর, ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি, ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি, কত টাকা? 20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন চতুর্থ এন্ট্রিতে যাব, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। কে বলছে নগদান বইতে লেখা হয়নি? তাহলে বুঝে গেছি ব্যাংক করেছে। বসে কি লেখা আছে? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে উত্তর কি? কে করেছে? নগদান বই করা নেই, তাহলে ব্যাংক করেছে। দুটা পক্ষ, নগদ আর ব্যাংক। নগদান বইতে লেখা হয়নি, তার মানে ব্যাংকে লেখা হয়েছে। তাহলে ব্যাংকে লেখা হয়েছে, তাহলে ব্যাংক করেছে। লভ্যাংশ আদায়, তাহলে ব্যাংক যোগ করেছে। আমরা জানি ব্যাংকের ক্ষেত্রে নিয়ম, ব্যাংক যা করে আমরাও তা করব। তাহলে ব্যাংক আদায় করেছে, তাহলে ব্যাংক যোগ করেছে, আমরাও যোগ করব। ব্যাংক কে করেছে? ব্যাংক করেছে। কি করেছে? যোগ করেছে। কি করব? যোগ করব। ব্যাংক যা করে আমরাও তা করব, তাহলে যোগে বসবে। 2 নম্বর এন্ট্রি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান ভুক্ত হয়নি, 5,000 টাকা হবে। টাকা। এরপর এন্ট্রি 5 নাম্বার, ব্যাংক কর্তৃক পদীয় হিসাবের 10,000 টাকা পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এখানেও লেখা আছে নগদান বই লেখা হয়নি, তাহলে কে করেছে? ব্যাংক করেছে। ব্যাংক যা করবে আমরাও তা করব। ব্যাংক কি করেছে? পরিশোধ, তাহলে ব্যাংক বিয়োগ করেছে, আমরাও বিয়োগ করব। তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল, ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। কত টাকা? ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি, 10,000 টাকা। তারপরে এন্ট্রি, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের 2500 টাকা সরাসরি আদায় যা নগদের মধ্যে লেখা হয়নি। তাহলে ব্যাংক লিখেছে আদায়, তার মানে ব্যাংক যোগ করেছে, তাহলে আমরাও যোগ করব, কারণ ব্যাংক যা করে আমরাও তা করব। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে এত টাকা সরাসরি আদায়, তার মানে ব্যাংক যোগ করেছে, তাহলে আমরাও যোগ করব। 3 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায় যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা? 2,500 টাকা। লাস্ট এন্ট্রি আমাদের ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তার মানে ব্যাংক আমাদের উপর চার্জ ধার্য করেছে, অর্থাৎ ব্যাংকে আমাদের যে হিসাব আছে সেই হিসাব হতে 500 টাকা বিয়োগ করেছে। তাহলে ব্যাংক বিয়োগ করলে আমরাও বিয়োগ করব, তাহলে বিয়োগে বসবে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা? 500 টাকা। তাহলে আমাদের এন্ট্রিগুলো বসানো শেষ, আমরা এখন যোগ বিয়োগ করব। তাহলে
15,000, 5,000, 20,000, 2,500, তাহলে হচ্ছে 22,500। 22,500, 22,500 সাথে উপরের 50,000 যোগ করতে হবে, তাহলে হবে 72,500। এরপর বিয়োগের যে তিনটি এন্ট্রি আছে সেগুলো আমরা যোগ করে সেকেন্ড কলামে নিয়ে যাবো। 20, 10, 30,500, তাহলে 30,500। 72,500 থেকে 30,500 বিয়োগ করলে আমরা পাবো 42,000 টাকা। এই 42,000 টাকার নাম হবে, এখানে যা আছে শুধু নগদান বইটা পাল্টে আমরা পাস বই করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে এটার নাম হবে পাস বই মোতাবেক শিক্ষার্থী, তাহলে এটার নাম হবে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। 42,000 টাকা। শিক্ষার্থীরা, আশা করি আজকের অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। পরবর্তী আরেকটি অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাইকে আজকে ক্লাস থেকে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।